ফরাসি বিপ্লব এই দুটো শব্দ শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বাস্তিল দুর্গের পতন, গিলোটিনের ছায়া, রাস্তায় ব্যারিকেড। আর ওই বিখ্যাত স্লোগানটা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। একদম। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি একটা গোটা দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, কারিগর, এরা সবাই কিভাবে হঠাৎ করে নিজেদের রাজাকে ক্ষমতা থেকে টেনে নামানোর সাহস পেল? কোনো অদৃশ্য শক্তি তাদের একজোট করেছিল? ঠিক তাই। আজ আমরা আমাদের হাতে থাকা কিছু অসাধারণ উৎস ঘেঁটে দেখব এই বিপ্লবের পেছনে কলমের জোর কিন্তু তরবারির চেয়ে কম ছিল না। আমরা সেই সব দার্শনিকদের জগতে ডুব দেব যাদের চিন্তাভাবনা আস্ত একটা সমাজকে একেবারে বলা যায় ভিত থেকে নাড়িয়ে দিয়েছিল। চলুন তাহলে এই বুদ্ধিবৃত্তিক বিপ্লবের গভীরে যাওয়া যাক। বিষয়টা আসলেই দারুণ, কারণ এটা ইতিহাসের অন্যতম বড় বিতর্কের একটা জায়গা। তাই নাকি? হ্যাঁ, একদিকে টেইন বা রুস্তানের মতো ঐতিহাসিকরা প্রায় নিশ্চিতভাবে বলেছেন যে এই দার্শনিকরাই ছিলেন বিপ্লবের মূল কারিগর। তাদের লেখাই ছিল সেই বিষ যা ফ্রান্সের পুরনো সমাজ ব্যবস্থাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। আচ্ছা। আবার আরেক দল ঐতিহাসিক বলেন, না, এসব বাড়িয়ে বলা কথা, আসল কারণ ছিল অর্থনৈতিক সংকট আর খাদ্যাভাব। সাধারণ মানুষের কাছে রুশোর দর্শনের চেয়ে রুটির দাম অনেক বেশি জরুরি ছিল। ঠিক। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই দুই পক্ষের যুক্তিগুলোই খতিয়ে দেখা আর বোঝার চেষ্টা করা যে এই দার্শনিকদের ভাবনাগুলো ঠিক কিভাবে কাজ করেছিল। বেশ, তাহলে চলুন আমরা যেন একটা কোর্টরুমে আছি। একদিকে অভিযোগ, এই দার্শনিকরাই বিপ্লবের জন্য দায়ী, আর অন্যদিকে আরেক দল বলছেন তাদের ভূমিকা সামান্য। আমরা এক এক করে সাক্ষীদের কাঠগড়ায় তুলব। আমাদের প্রথম সাক্ষী ব্যারেন ডে মন্তেস্কিউ। উৎসগুলোতে তাকে বলা হয়েছে বঞ্চিত মানুষের নায়ক। ঠিক, মন্তেস্কিউ নিজে কিন্তু একজন অভিজাত ছিলেন, কিন্তু তার সহানুভূতি ছিল সাধারণ মানুষের দিকে। তার দুটো বই, দ্য পার্সিয়ান লেটার্স আর দ্য স্পিরিট অফ লজ, তৎকালীন ফ্রান্সের জন্য ছিল বোমার মতো। পার্সিয়ান লেটার্সের ব্যাপারটা একটু খুলে বলুন না। পার্সিয়ান লেটার্সে তিনি দুজন কাল্পনিক পারস্য দেশীয় পর্যটকের চোখ দিয়ে ফ্রান্সের সমাজকে দেখিয়েছেন। এর ফলে কি হল, তিনি সরাসরি রাজাকে আক্রমণ না করেও তার স্বৈরাচার, অভিজাতদের বিলাসিতা আর গির্জার ভণ্ডামিকে ব্যঙ্গ করার সুযোগ পেয়েছিলেন। বাহ, এটা তো এক কথায় জিনিয়াস একটা কৌশল। একদম। অর্থাৎ অন্যের মুখ দিয়ে নিজের কথা বলানো, যাতে রাজরোষে পড়তে না হয়। কিন্তু তার সবচেয়ে বড় অবদান তো ছিল দ্য স্পিরিট অফ লজ বইটা, তাই না? হ্যাঁ, একদম। ওই বইতেই তিনি তার বিখ্যাত ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার্সের ধারণাটা দেন। এই ধারণাটা ঠিক কি ছিল? বিষয়টা খুব সহজভাবে বললে তিনি বলেন যে একটা দেশের সরকারের হাতে ৩ ধরনের ক্ষমতা থাকে। আইন তৈরি করার ক্ষমতা আইন বিভাগ, সেই আইন প্রয়োগ করার ক্ষমতা শাসন বিভাগ, আর আইন অনুযায়ী বিচার করার ক্ষমতা বিচার বিভাগ। আচ্ছা। তৎকালীন ফ্রান্সে এই ৩টে ক্ষমতাই ছিল একজনের হাতে, রাজার। সব ক্ষমতা রাজার হাতে? হ্যাঁ, মন্তেস্কিউ বললেন এটা বিপজ্জনক। মানুষের স্বাধীনতা রক্ষা করতে হলে এই ৩টে বিভাগকে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে, যাতে কেউ এককভাবে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তার তিনি সরাসরি রাজতন্ত্রকে ফেলে দিতে বলেননি, বরং রাজার ক্ষমতাকে একটা আইনি কাঠামোর মধ্যে বাঁধতে চেয়েছিলেন। এটা কি এক ধরনের আপোষ ছিল, নাকি তৎকালীন পরিস্থিতিতে এটাই ছিল সবচেয়ে বৈপ্লবিক চিন্তা? দারুণ পয়েন্ট। তিনি আসলে ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেখে প্রভাবিত হয়েছিলেন। তিনি রাজাকে ক্ষমতাচ্যুত করার কথা বলেননি, কিন্তু রাজার স্বর্গীয় অধিকার তত্ত্ব, অর্থাৎ আমি ঈশ্বরের প্রতিনিধি, তাই আমার কথাই আইন, এই ধারণাটাকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছিলেন রাজার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত নয়, বরং তা আইনের অধীন হওয়া উচিত। সেই সময়ের ফ্রান্সে দাঁড়িয়ে এই কথা বলাটাও ছিল অনেক সাহসের কাজ। বোঝা গেল। তাহলে মন্তেস্কুর রাজার একচ্ছত্র ক্ষমতার স্তম্ভে প্রথম আঘাতটা হানলেন। কিন্তু ফ্রান্সের ক্ষমতার তো আরেকটা বড় স্তম্ভ ছিল গির্জা। ওদের ক্ষমতা নিয়ে কি কেউ প্রশ্ন তোলেনি? তুলেছিল তো। রাজার বিরুদ্ধে কথা বলা তো বিপজ্জনক বটেই, কিন্তু গির্জার বিরুদ্ধে যাওয়া তো প্রায় ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার শামিল। অবশ্যই প্রশ্ন উঠেছিল, আর এখানেই আমাদের দ্বিতীয় সাক্ষী ভল্টেয়ারের প্রবেশ। ভল্টেয়ার ছিলেন সেই সময়ের সুপারস্টার, একাধারে নাট্যকার, কবি, দার্শনিক, আর তার কলমের মতো ধারালো অস্ত্র খুব কমই ছিল।
তার আক্রমণের মূল লক্ষ্যই ছিল ক্যাথলিক গির্জা, যাকে তিনি ব্যঙ্গ করে বলতেন বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বা দ্য প্রিভিলেজ নিউসেন্স। কি সাংঘাতিক কথা! গির্জার দুর্নীতি বা গোঁড়ামি নিয়ে তো অনেকেই কথা বলতো, কিন্তু ভোল্টেয়ারের বিশেষত্ব কি ছিল? তার বিশেষত্ব ছিল তার লেখার ধরন। তিনি যুক্তির পাশাপাশি ব্যবহার করতেন শ্লেষ আর বিদ্রূপ। স্যাটায়ার। একদম। তার কান্দিদ বা দার্শনিকের অভিধানের মতো বইগুলোতে তিনি গির্জার অলৌকিক কাহিনীর অসারতা, কুসংস্কার আর পরধর্মের প্রতি অসহিষ্ণুতাকে নিয়ে এমনভাবে ঠাট্টা করতেন যে মানুষ হাসতে হাসতে গির্জার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলত। আচ্ছা। বুঝতে হবে, গির্জা আর রাজতন্ত্র তখন একে অপরের হাত ধরে চলত। গির্জার রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে বৈধতা দিত, আর রাজা গির্জাকে করমুক্ত জমি আর বিপুল ক্ষমতা দিত। তার মানে গির্জার বিশ্বাসযোগ্যতায় আঘাত করা মানে ছিল পরোক্ষভাবেই রাজার ক্ষমতার ভিত্তিতেই আঘাত করা। ঠিক তাই। এটা শুধু ধর্মীয় সমালোচনা ছিল না, এটা একটা বড় রাজনৈতিক চালও ছিল। ভোল্টেয়ারের লেখাগুলো এতই বিস্ফোরক ছিল যে এর জন্য তাকে কুখ্যাত বাস্তিল দুর্গেও বন্দী থাকতে হয়েছিল, এমনকি দেশ ছেড়ে ইংল্যান্ডে পালাতে হয়েছিল। কিন্তু তাতেও তিনি দমে যাননি। একদমই না। জেল থেকে বেরিয়ে বা নির্বাসন থেকে ফিরে এসে তিনি আরও দ্বিগুণ উদ্যমে লিখতেন। তিনি বলতেন, আমি তোমার কথার সাথে একমত নাও হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি আমার জীবনও দিতে পারি। অসাধারণ। এই মনোভাবই তাকে সাধারণ মানুষের কাছে নায়কে পরিণত করেছিল। তিনি মানুষকে অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে ভাবতে শিখিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম মন্তেস্কো ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করলেন আর ভল্টেয়ার বিশ্বাসের কাঠামোকে নাড়িয়ে দিলেন। কিন্তু এরপর এমন একজন এলেন যিনি পুরো খেলার নিয়মটাই পাল্টে দিতে চাইলেন। ঠিক। আমাদের তৃতীয় সাক্ষী জঁ জাক রুসো। বলা হয় তিনি ছিলেন অষ্টাদশ শতকের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক চিন্তাবিদ। বিপজ্জনক কারণ তার চিন্তাগুলো ছিল সবচেয়ে বেশি র্যাডিক্যাল। মন্তেস্কো বা ভল্টেয়ার যেখানে বিদ্যমান ব্যবস্থার সংস্কার চাইছিলেন, রুসো সেখানে পুরো ব্যবস্থাটাকেই প্রশ্নবিদ্ধ করেন। তার বিখ্যাত বই সামাজিক চুক্তি বা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এর প্রথম লাইনটাই ছিল এক কথায় আগুন। মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সবখানে সে শৃঙ্খলিত। ওয়াও! তিনি রাজার ঐশ্বরিক অধিকারের তত্ত্বকে শুধু উড়িয়ে দেননি, তিনি একটা বিকল্প তত্ত্ব দাঁড় করিয়েছেন। আর সেই বিকল্পটাই ছিল জনগণের সার্বভৌমত্ব। একদম। রুশো বললেন, রাষ্ট্রের আসল মালিক বা সার্বভৌম শক্তি কোনো রাজা নন, বরং জনগণ। জনগণ। হ্যাঁ, সরকারের জন্ম হয়েছে একটা চুক্তির মাধ্যমে। জনগণ তাদের নিজেদের সুবিধার জন্য কিছু ক্ষমতা শাসকের হাতে তুলে দিয়েছে। এই যে সম্মিলিত ইচ্ছা, একেই তিনি নাম দিয়েছেন জেনারেল উইল বা জনগণের ইচ্ছা। জেনারেল উইল। এবং তার যুক্তি হল, যদি কোনো শাসক এই জেনারেল উইলের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ জনগণের ভালোর পরিবর্তে নিজের স্বার্থ দেখে, তাহলে জনগণের সম্পূর্ণ অধিকার আছে সেই শাসককে সরিয়ে দেওয়ার। এক মিনিট, এই জেনারেল উইল বা জনগণের ইচ্ছার ধারণাটা শুনতে খুব ভালো লাগলেও একটু বিপজ্জনক নয় কি? মানে সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা যদি সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিতে চায় বা কোনো একজন ব্যক্তিকে অন্যায়ভাবে শাস্তি দিতে চায়, তখন কি হবে? এই বিষয়টা নিয়ে কি তৎকালীন সময় কোনো বিতর্ক হয়েছিল? অসাধারণ প্রশ্ন। আর এটাই রুশো দর্শনের সবচেয়ে সমালোচিত দিক। পরবর্তীকালে ফরাসি বিপ্লবের সময়ই টেররের শাসনামলে রবসপিয়েরের মতো নেতারা এই জেনারেল উইলের দোহাই দিয়েই হাজার হাজার মানুষকে গিলোটিনে পাঠিয়েছিলেন। তাই তো। তারা বলতেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়াই হল রাষ্ট্রদ্রোহিতা, তাই আপনার আশঙ্কাটা একদম সত্যি। রুশোর ধারণা গণতন্ত্রের ভিত্তি স্থাপন করলেও তা স্বৈরাচারেরও দরজা খুলে দিতে পারত। কিন্তু বিপ্লবের প্রাক্কালে মানুষ এই বিপজ্জনক দিকটা দেখেনি। তারা শুধু এটুকুই শুনেছিল যে ক্ষমতার উৎস তারা নিজেরাই। একজন সাধারণ কৃষকের কাছে এই ধারণাটাই ছিল অবিশ্বাস্য এক মুক্তির বার্তা। আর এই বার্তাটা কি শুধু বইয়ের পাতাতেই আটকে ছিল? একজন সাধারণ কৃষক তো আর রুসোর সামাজিক চুক্তি কিনে পড়েননি। এইখানেই আসল মজাটা। এই চিন্তাগুলো শুধু বইয়ের পাতায় আটকে ছিল না। প্যারিসের কফি হাউস, স্যালন আর বিভিন্ন ক্লাবে এগুলো নিয়ে তুমুল বিতর্ক হতো।
ও আচ্ছা। যে বইগুলো সরকার নিষিদ্ধ করে দিত সেগুলো চোরাই পথে আরও বেশি করে বিক্রি হতো আর হাতে হাতে ঘুরত। ফলে যে কৃষক হয়তো রুশোর বই পড়েননি তিনিও হাটবাজারে বা লোকমুখে শুনতে পেতেন যে রাজা ঈশ্বরের প্রতিনিধি নন, বরং জনগণের চাকর। এই ধারণাটাই ছিল আসল বারুদ। ঠিক। তাহলে আমরা ৩ জন প্রধান ব্যক্তিকে দেখলাম, কিন্তু এরা তো একা ছিলেন না। একটা সম্মিলিত উদ্যোগের কথাও তো আমাদের উৎসগুলোতে আছে, তাই না? হ্যাঁ, এবং সেটা ছিল এক বিশাল কর্মকাণ্ড। ডেনিস দিদেরো এবং ডি আলামবার্টের নেতৃত্বে একদল দার্শনিক মিলে ১৭ খণ্ডের এক বিশাল বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া রচনা করেন। ১৭ খণ্ড? হ্যাঁ, সহজ ভাষায় বললে এটা ছিল সেই সময়ের গুগল বা উইকিপিডিয়া। তাদের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত জ্ঞানকে এক জায়গায় জড়ো করা এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও ছিল। সেটা কি? তারা বিজ্ঞান, যুক্তি, ইতিহাস এইসব বিষয়ের প্রবন্ধের আড়ালে খুব সূক্ষ্মভাবে গির্জার গোড়ামি, রাষ্ট্রীয় শোষণ আর সামাজিক অসাম্যের সমালোচনা করতেন। যেমন? ধরুন, তারা হয়তো রাজস্ব বা ট্যাক্স নিয়ে একটা প্রবন্ধ লিখলেন, আর সেখানেই দেখিয়ে দিলেন কিভাবে অভিজাত আর যাজকরা কোনো কর না দিয়ে আরামে জীবন কাটায় আর সব করের বোঝা চাপে তৃতীয় শ্রেণীর মানুষের ওপর। আচ্ছা আচ্ছা। এই বিশ্বকোষ জ্ঞানের প্রসারের মাধ্যমে আসলে প্রচলিত ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিল। অর্থাৎ জ্ঞানের আলো ছড়িয়ে অন্ধকারের ব্যবসাকে বন্ধ করার চেষ্টা। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে রাজনৈতিক আর সামাজিক ব্যবস্থার সমালোচনা হচ্ছে, এর পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও কি কোনো আওয়াজ উঠেছিল। আর এখানেই আসে ফিজিওক্র্যাট নামে পরিচিত একদল অর্থনীতিবিদদের কথা। ফিজিওক্র্যাট? হ্যাঁ, সহজ ভাষায় বললে এনারা ছিলেন সেই সময়ের মুক্তবাজার বা ফ্রি মার্কেটের সমর্থক। তৎকালীন ফ্রান্সের সরকার ব্যবসা বাণিজ্যের ওপর সব রকম নিয়ন্ত্রণ চাপিয়ে রেখেছিল। কিরকম? কোনো জিনিস কতটা উৎপাদন হবে, তার দাম কত হবে, এক প্রদেশ থেকে অন্য প্রদেশে জিনিস নিয়ে যেতে গেলে কত কর দিতে হবে, সব কিছু সরকার ঠিক করত। ফিজিওক্র্যাটরা যেমন কেনে বলতেন, এসব বন্ধ করুন, বাজারকে তার নিজের মতো চলতে দিন, লেট ইট বি, লেট ইট পাস। অবাধ বাণিজ্য। একদম। এটাই ছিল ফ্রান্সের পুরনো অর্থনৈতিক ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ। তাহলে এবার কোর্টরুমের চূড়ান্ত পর্বে আসা যাক। আমরা সব সাক্ষীদের কথা শুনলাম। মন্তেস্কু ক্ষমতার বিভাজন চাইলেন, ভল্টেয়ার গির্জার বিশ্বাসে আঘাত হানলেন, রুশো ক্ষমতার উৎসই পাল্টে দিলেন, আর বিশ্বকোষ ও ফিজিওক্র্যাটরা জ্ঞান ও অর্থনীতির পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করল। সব শুনে প্রশ্নটা আবার ফিরে আসে, এরাই কি তাহলে বিপ্লবের জন্য দায়ী? টেনের মতো ঐতিহাসিকরা তো প্রায় রায় দিয়েই দিয়েছেন। এখানেই বিতর্কটা সবচেয়ে জোরালো হয়। যারা বলেন দার্শনিকদের ভূমিকা অতি নগণ্য, তাদের যুক্তি হল এইসব লেখালেখি মূলত শহরের শিক্ষিত মধ্যবিত্ত বা কিছু উদার অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আচ্ছা। ফ্রান্সের ৮০% মানুষ ছিল গ্রামের কৃষক, যাদের কাছে এই দর্শন পৌঁছায়নি। তাদের কাছে বিপ্লবের কারণ ছিল লাগাতার ফসলহানি, ভয়াবহ খাদ্যাভাব আর অসহনীয় করের বোঝা। মানে যখন পেটে খিদে থাকে তখন রুশোর সামাজিক যুক্তি পড়ার মন থাকে না। ঠিক তাই, যুক্তিটা তো বেশ শক্ত। তাহলে টেনের মতো ঐতিহাসিকরা কি বলেন? তিনি তো একটা বিখ্যাত কথা বলেছিলেন, ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। এই কথাটা শুনতে বেশ নাটকীয়, কিন্তু এর আসল মানে কি? এর মানে হল এই দর্শনগুলো পুরনো ব্যবস্থার জন্য স্লো পয়জনের মতো কাজ করেছিল। এটা হয়তো সরাসরি কাউকে রাস্তায় নামতে বলেনি, কিন্তু এটা ফ্রান্সের সনাতন সমাজ, রাজতন্ত্র এবং গির্জার প্রতি মানুষের মনে যে কয়েক শতাব্দীর পুরনো আনুগত্য, বিশ্বাস আর ভক্তি ছিল, সেটাকে ভেতর থেকে ক্ষয় করে দিয়েছিল। একজন সাধারণ মানুষ হয়তো অর্থনৈতিক কষ্টে ছিল, কিন্তু আগে সে ভাবত এটা ঈশ্বরের ইচ্ছা বা রাজার শাসন মেনে চলাই তার ধর্ম। কিন্তু দার্শনিকরা তাকে একটা নতুন ভাবনা দিলেন। ঠিক, তারা মানুষের মনে প্রশ্ন তৈরি করে দিলেন, কেন রাজা যা খুশি তাই করবেন? কেন গির্জা এত ক্ষমতার অধিকারী হবে? কেন কিছু মানুষ জন্মসূত্রেই সব সুবিধা পাবে আর আমি পাব না? এই প্রশ্নগুলোই ছিল আসল। হ্যাঁ, এই প্রশ্নগুলোই ছিল বিপ্লবের আসল ভিত্তি। অর্থনৈতিক সংকট বা খাদ্যাভাব হয়তো ট্রিগার ছিল, কিন্তু সেই ট্রিগারে আঙুর রাখার মতো মানসিক শক্তি আর নৈতিক বৈধতা জুগিয়েছিল এই দার্শনিকরাই। তারা পুরনো ব্যবস্থার ভিতটাকেই যুক্তি দিয়ে দুর্বল করে দিয়েছিলেন। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে,
ফরাসি বিপ্লব শুধু ক্ষুধার্ত মানুষের হানামা ছিল না, এর পেছনে ছিল এক শক্তিশালী বুদ্ধিবৃত্তিক আন্দোলন। অবশ্যই। দার্শনিকরা হয়তো বিপ্লবের জন্য ইট পাটকেল জোগাননি, কিন্তু তারা সেই মানসিক জগৎটা তৈরি করেছিলেন যেখানে বিপ্লব শুধু সম্ভবই নয়, অনিবার্য হয়ে উঠেছিল। একদম ঠিক। তারা মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করিয়েছিলেন, এবং সবচেয়ে বড় কথা, তারা একটা নতুন, উন্নত সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন। তাদের লেখাগুলোই ছিল সেই বারুদ যা পুরো ফ্রান্সে ছড়িয়েছিল। আর তারপর যখন ১৭৮৯ সালে অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতা স্ফুলিঙ্গের কাজ করল, তখন সেই বারুদে আগুন ধরে যেতে সময় লাগেনি। চমৎকারভাবে পুরো বিষয়টা তুলে ধরা হলো। এই আলোচনা শেষে একটা প্রশ্ন আমাদের সবার ভাবার জন্য থেকে যায়। যেহেতু উৎসগুলোতেই দার্শনিকদের ভূমিকার কার্যকারিতা নিয়ে একটা বিতর্ক রয়েছে, তাই প্রশ্নটা হলো, যে কোনো বড় সামাজিক পরিবর্তনের জন্য কেবল নতুন এবং বৈপ্লবিক চিন্তাই কি যথেষ্ট? নাকি সেই চিন্তাকে সফল করতে হলে সামাজিক ও অর্থনৈতিক সংকটও সমানভাবে জরুরি? চূড়ান্ত বদলের জন্য কোনটির ভূমিকা বেশি, কলমের নাকি পরিস্থিতির?